যদি বলি বাংলাদেশের মতো শিক্ষার্থী আন্দোলন 1980 সালে কোরিয়াতে হয়েছিল, তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। বিশ্বাসটা না হওয়ারই কথা, কিন্তু হ্যাঁ, 1980 সালে কোরিয়াতেও হাজার হাজার শিক্ষার্থী তাদের প্রাণ ত্যাগ করেছিল ছোট্ট একটা দাবির জন্য। এমন ভয়াবহ পরিস্থিতিতে তাদেরকে কে সাহায্য করেছিল? তারা কি সেই আন্দোলনের সফলতাটা পেয়েছিল নাকি পায়নি? মুভির প্রধান চরিত্রে ছিলেন সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার, আর আজকের মুভির নামটাও কিন্তু এই ট্যাক্সি ড্রাইভার। তাহলে চলুন শিক্ষার্থীদের নিয়ে নির্মিত মুভি আজকে আমরা দেখে আসি। আমরা কিম নামের একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই, যে সাউথ কোরিয়ার সোল নামে একটি শহরে থাকত। তার পরিবার বলতে তার একটি 11 বছরের মেয়ে আছে, যার নাম ছিল ইয়ন জং। সে এবং তার মেয়ে মিলে একটি বাসায় ভাড়া থাকত, আর তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে বিগত 4 মাস ধরে কিম বাড়ি ভাড়া দিতে পারেনি। এমনকি মাঝে মাঝে সে তার মেয়ের দরকারি জিনিসগুলো কিনে দিতে পারত না। একদিন রাতে সে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পর তার মেয়ের মাথায় আঘাতের চিহ্ন সে দেখতে পায়। এটি দেখে সে বুঝতে পারে এই কাজটি তার বাড়ির মালিকের বাচ্চা ছেলেটা করেছে, আর সে এই ব্যাপারে বাড়ির মালিকের সাথে কথা বলতে গিয়ে জানতে পারে কিমের মেয়েও বাড়ির মালিকের ছেলেকে মেরেছে, আর বাড়ির মালিকের ছেলের কপালে একটি আঘাতের চিহ্ন ছিল। বাড়ির মালিক তখন কিমকে বলে, তোমার উচিত তোমার মেয়েকে একটু ভালো করে শাসন করা। তুমি সারাদিন কাজে ব্যস্ত থাকো, যার ফলে তোমার মেয়েকে তুমি ভালো করে সময় দিতে পারো না। তোমার উচিত তোমার মেয়ের সাথে বেশি করে সময় কাটানো। তুমি আমাকে বিগত 4 মাসের বাড়ি ভাড়া দাওনি, আর তোমাকে এখন খুব তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করতে হবে। বাড়ির মালিকের কথা শুনে কিম নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে রেডিওতে শুনতে পায় হঠাৎ করে তাদের দেশের রাষ্ট্রপতি মারা যাওয়ার কারণে পুরো দেশ জুড়ে এখন সাময়িক শাসন চালু করে দেওয়া হয়েছে, যার মানে হলো এই দেশটাকে এখন সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করবে, আর কিছুদিন পর থেকে দেশে কারফিউ চালু করে দেওয়া হবে, যে কারণে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুই বন্ধ থাকবে। এ কথা শুনে কিম চিন্তায় পড়ে যায়, কারণ যতদিন এই কারফিউ বা হরতাল চলবে ততদিন সে ট্যাক্সি চালিয়ে একটি টাকাও রোজগার করতে পারবে না। কিন্তু তার বাসা ভাড়া দিতে হবে এবং তার মেয়ের জন্য ভালো জুতো কিনে দিতে হবে। সে ভাবতে থাকে এত কিছু সে কিভাবে ম্যানেজ করবে। অন্যদিকে জাপানের একটি প্রেস ক্লাব দেখানো হয়, যেখানে ওই দেশের সমস্ত সাংবাদিক সময় কাটাতে আসতো। এরপর সেই ক্লাবে আমরা পিটার নামের একজন জার্মান রিপোর্টারকে দেখতে পাই। সে গত 8 বছর ধরে জাপানে বসবাস করছে। তারপর সে তার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করে, যেখানে তার বন্ধুরা তাকে বলে সাউথ কোরিয়াতে একটি দাঙ্গা হচ্ছে, শহরের ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করছে। সে এসব কথা শুনে পরের দিন সাউথ কোরিয়ার সোল শহরে পৌঁছে যায়। সেখানে পিটার লি নামের একজন রিপোর্টারের সাথে দেখা করে, যে তাকে আরও কিছু তথ্য দেয়। সে বলে এই দাঙ্গার জন্য গুয়াংজু নামে এক শহরের অবস্থা এখন খুবই বাজে, এবং এই ঘটনাটা দুনিয়া থেকে লুকানো হচ্ছে। টিভি চ্যানেলে সেই খবরগুলোই দেখানো হচ্ছে, যে খবরগুলো দেশের সরকার দেখাতে চাচ্ছে। এর পরের সিনে আমরা কিমকে দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে বসে খাবার খাচ্ছিল। তখন সে তার বন্ধুর কাছে সাহায্য চায়, কারণ সে যেন তার বাড়ি ভাড়া দিতে পারে। ওইখানে অন্য টেবিলে কয়েকজন ট্যাক্সি ড্রাইভার নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তখন সেখানে একজন বলে, আমাকে একজন ফরেনার রিপোর্টারের জন্য বুক করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে লাখখানেক টাকা দেওয়া হবে। এখানে সে ফরেনার রিপোর্টার আর কেউ নয়, পিটারের কথাই বলা হচ্ছে। লোকটা আরও বলে, আমি এখন খাওয়া শেষ করে তাড়াতাড়ি কোয়েকো থিয়েটারে যাব তাকে রিসিভ করার জন্য। এই সমস্ত কথা শুনে কিম হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায় কোয়েকো থিয়েটারের উদ্দেশ্যে। কিম সেখানে পৌঁছে পিটারকে খুঁজে বের করে। তখন পিটারের সাথে শিউলির সেই রিপোর্টারও ছিল। কিম সেখানে গিয়ে বলে, আপনার গাড়ি চলে এসেছে। তখন সেই রিপোর্টার বলে, আমি তো প্রাইভেট ট্যাক্সি বুক করেছিলাম, কিন্তু তুমি তো সেই লোক নও। তখন কিম বলে, সবাই খুবই ব্যস্ত, তাই আমাকেই পাঠিয়ে দিয়েছে। আপনি আমার সাথে চলুন, কোনো সমস্যাই হবে না। তখন সেই রিপোর্টার কিমকে বলে, তুমি কি ইংলিশ বলতে পারো? তখন কিম নিজের ভাঙাচোরা ইংলিশ বলে শুনিয়ে দেয়। Of course, of course. Hey, don't worry, don't worry. Hi, Mr. Kim. Hey, nice to meet you. যা খুবই মজার ছিল। এরপর কিম পিটারকে নিয়ে নিজের ট্যাক্সিতে করে জুয়াংজুর উদ্দেশ্যে বেরিয়ে যায়। তখন আসল ট্যাক্সি ড্রাইভার যাকে বুক করা হয়েছিল তখন সে চলে আসে। তখন রিপোর্টার ভাবতে থাকে, আমি কার সাথে পিটারকে পাঠিয়ে দিলাম। অন্যদিকে ট্যাক্সির ভেতর পিটার কিমকে বলে, প্লিজ গো ফাস্ট। তখন কিম বলে, ইউ ডোন্ট ওয়ারি, আমি বেস্ট ড্রাইভার, ইউ স্লিপ। এরকম আরও কিছু মজার ইংলিশ বলে, যা বেশ মজার ছিল। কিছুক্ষণ পরে জুয়াংজুর 30 কিলোমিটার আগে একটি চেকপোস্ট পড়ে, যেখানে সাউথ কোরিয়ার সেনাবাহিনীরা ছিল। তারা কিমকে বলে সামনে যাওয়া যাবে না। তখন কিম গাড়ি ঘুরিয়ে ফেলে। তখন পিটার বলে, দিস ওয়ে জুয়াংজু। তখন কিম বলে, নো জুয়াংজু, সোলজার সেড উই গো ডিরেক্ট সিওল।
তখন পিটার বলে, ইটস ওকে, নো জুয়াংজু সো নো মানি। তখন কিম অন্য রাস্তা দিয়ে যেতে চাইলে সেখানেও সেনাবাহিনী আটকে দেয়। তখন কিম সেনাবাহিনীকে বলে, আমার পিছনে যে ব্যক্তি বসে আছে সে অনেক বড় ব্যবসায়ী। সে আমেরিকায় না গিয়ে তার কিছু জরুরি কাগজ আনার জন্য জুয়াংজু যাচ্ছে। তাকে বিশ্বাস করে সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দেয়। এরপর কিম পিটারের কাছে টাকা চায়। তখন পিটার বলে, ফার্স্ট জুয়াংজু দেন মানি। তখন কিম জানায় পে হাফ। এরপর পিটার কিমকে অর্ধেক টাকা দেয় এবং বলে বাকিটা কাজ শেষ হলে দেবে। এরপর তারা দুজন জুয়াংজু পৌঁছায় যেখানে কারফিউ চলছিল, তাই রাস্তায় কেউ ছিল না। হঠাৎ করে তাদের সামনে একটি ট্রাক চলে আসে। ট্রাকের মধ্যে কিছু ছেলে ছিল। তখন পিটার ট্যাক্সি থেকে নেমে আসে। তাদের সাথে কথা বলার জন্য রিপোর্টারকে দেখে সেই ছেলেগুলো খুবই খুশি হয়ে যায়, কারণ তারা তখন বুঝতে পারে এখন তাদের দাবি পুরো পৃথিবী জানতে পারবে। তাদের মধ্যে জেমস নামের একজন ছেলে থাকে যে ইংলিশে কথা বলতে পারত। সে বলে, আমরা এখন হসপিটালে যাচ্ছি। তখন পিটার তাদের ট্রাকে করে তাদের সাথে যায়। তখন কিম বলে, তোমরা যাও, আমি ট্যাক্সি নিয়ে আসছি। কিন্তু কিম সুযোগের সদ্ব্যবহার করে সিওলের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় এক বয়স্ক মহিলা তার কাছে সাহায্য চায়। কিম না চাইতেও সে মহিলাকে সাহায্য করে। মহিলা কিমকে একটি হসপিটালে নিয়ে যেতে বলে। সে হাসপাতালে গিয়ে পিটার এবং অন্য ছেলেদেরকেও দেখতে পায়, মানে পিটার এবং সেই ছেলেগুলো যে হাসপাতালে গিয়েছিল। কিম সেই হাসপাতালেই বয়স্ক মহিলাটাকে নিয়ে সেখানে এসেছে। এরপর পিটার কিমের উপর খুব রেগে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি পালিয়ে যাচ্ছিলে কেন? পিটারের একটি ব্যাগে খুব ইম্পর্ট্যান্ট তথ্য ছিল যা কিমের ট্যাক্সিতে রয়ে গিয়েছিল। তখন কিম বলে, আমি পালিয়ে যাচ্ছিলাম না এবং তোমার ব্যাগ যে আমার ট্যাক্সিতে আছে সেটা আমি জানতাম না। এরপর কিম পিটার এবং জেমসকে ট্যাক্সিতে বসিয়ে রওনা দেয়, কারণ জেমস এখানকার লোক ছিল এবং ইংলিশে কথা বলতে পারত। তার জন্য পিটার জেমসকে তার সাথে থাকতে অনুরোধ করে। এর সাথে ট্যাক্সি ড্রাইভার পিটারকে রিকোয়েস্ট করে, 7টার মধ্যে আমাকে যেতে হবে, যা কিছুই হয়ে যাক না কেন। এরপর তারা শহরের মাঝখানে চলে যায়। সেখানে অনেক মানুষের ভিড় ছিল। তারা পিটারকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল এখন তাদের দাবি সকলেই জানতে পারবে। এরপর তারা একটি বিল্ডিংয়ের ছাদে চলে যায়। সেখানে তারা অন্য আরেকজন লোকাল রিপোর্টারকে দেখতে পায়। সেই রিপোর্টার তাদেরকে বলে, তোমাদের খুবই সাবধানে থাকতে হবে, কারণ সরকার ফরেনার রিপোর্টার এবং তাদের হেল্পারকে ধরে নিচ্ছে। এরপর আমরা বিল্ডিংয়ের উপর থেকে নিচে দাঁড়িয়ে থাকা অনেক মানুষকে দেখতে পাই, যারা চিল্লাতে থাকে এবং বলে, আমরা জান দিয়ে দেব কিন্তু মাথা নত করব না। তখনই সেনাবাহিনীরা গুলি করা শুরু করে দেয়, যাতে করে ভিড় কমে যায় এবং মানুষজনও সেখান থেকে পালিয়ে যায়। তখন পিটার বলে, আমাদেরকে নিচে গিয়ে রেকর্ডিং করতে হবে। এরপর তারা সবাই নিচে যায়। সেখানে ভিড়ের মধ্যে গিয়ে রেকর্ডিং করতে থাকে। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যেখানে বিপরীত দলের পুলিশ নর্মাল পোশাকে চলে আসে এবং দূর থেকে পিটারকে রেকর্ড করতে দেখে ফেলে। তাই তারা সেখান থেকে খুবই দ্রুত পালিয়ে যায়। জেমসকে রাস্তায় নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিউলের উদ্দেশ্যে রওনা হয়। তখন কিমের ট্যাক্সি কাজ করা বন্ধ করে দেয় এবং তাদেরকে ডেভিড নামের লোকাল ট্যাক্সি ড্রাইভার সাহায্য করে। এরপর সে টিমের ট্যাক্সিটিকে মেকানিকের কাছে নিয়ে যায়। মেকানিক জানায় ট্যাক্সি ঠিক করতে 2 ঘন্টা সময় লেগে যাবে। কিম যত তাড়াতাড়ি সম্ভব সিউলে পৌঁছাতে চাচ্ছিল, কারণ তার বাড়িতে 11 বছরের মেয়ে একা ছিল। কিমকে চিন্তায় দেখে পিটার মনে করে কিমের হয়তো টাকার প্রয়োজন, তাই সে কিমকে টাকা দিতে চায়। তখন কিম খুবই রেগে যায় এবং তাকে ধাক্কা দিয়ে বলে, আমার টাকার দরকার নেই। পিটার যেহেতু কোরিয়ান ভাষা বুঝতো না, তাই কিম কি বলছে সে বুঝতে পারছিল না। এরপর সেখানে জেমস আসে এবং পিটারকে বুঝিয়ে বলে কিমের অবস্থা। এখানে আমরা হাসি খুশি ট্যাক্সি ড্রাইভারের মধ্যে একজন দায়িত্বশীল বাবাকে দেখতে পাই। ডেভিড, কিম, জেমস এবং পিটারকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে রাতে থাকতে বলে এবং তাদেরকে খাবার খেতে দেয়। তখন তারা টিভিতে দেখতে পায় ছাত্রদের আন্দোলনের জন্য কয়েকজন সেনাবাহিনী আহত হয়েছে এবং অনেক সাধারণ মানুষ মারা গেছে। এটা দেখে ডেভিড খুবই রেগে যায়। ডেভিড জানায় সেনাবাহিনী খুবই নির্মমভাবে সাধারণ মানুষদেরকে হত্যা করছে, এমনকি যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদেরকে হত্যা করা হচ্ছে এবং ভিড়ের মধ্যেও গুলি চালাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই এই সত্য ঘটনাটি সংবাদপত্রের ফ্যাক্টরিতে একজন কর্মচারী লুকিয়ে লুকিয়ে পত্রিকায় ছাপাচ্ছে, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সেই ফ্যাক্টরির মালিক এসে তাকে আটকিয়ে দেয় এবং বলে নিজেদের ক্ষতি করা যাবে না, যেসব ঘটনা ঘটছে সেসব ঘটতে দাও, এর মানে সত্য কথা বলা যাবে না। আসলে সেনাবাহিনীরা মানুষদেরকে মারছিল, কিন্তু নিউজে এটা আসবে যে ছাত্ররা আন্দোলন করছে এবং তারা সেনাবাহিনীদেরকে মারছে। এইসব টিভিতে দেখে পিটার বলে, আমি দেশে ফিরে এইসব সত্য ঘটনা প্রচার করে দেব। পরে তারা ব্লাস্টের শব্দ পায় এবং বাইরে গিয়ে দেখে নিউজ ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে। এরপর পিটার ক্যামেরা নিয়ে সেখানে যায়।
আর সেখানে গিয়ে রেকর্ড করা শুরু করে এবং সেখানে সেনাবাহিনীও আসতে থাকে। সেনাবাহিনীরা দূর থেকে পিটারকে রেকর্ড করতে দেখে বুঝে যায় সে ফরেন রিপোর্টার। তখন জেমস পিটার এবং কিমকে নিয়ে পালিয়ে যেতে থাকে এবং একটি বিল্ডিংয়ে লুকিয়ে যায়, কিন্তু জেমস ধরা পড়ে যায়। তখন অফিসাররা বলে, জেমসের জীবনের বদলে তোমাদের ক্যামেরা আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর কিম পিটারকে বলে, দেখো অফিসার ক্যামেরা চাচ্ছে, দিয়ে দাও। তারা জেমসকে ছেড়ে দেবে। জেমস চিল্লিয়ে বলে, যা কিছুই হয়ে যাক না কেন ক্যামেরা দিবে না, দুনিয়াকে জানিয়ে দাও আমাদের সাথে কি করা হচ্ছে। এরপর কোনোভাবে পিটার এবং কিম ক্যামেরা না দিয়ে সেখান থেকে পালিয়ে আবারও ডেভিডের বাড়িতে চলে যায়। ডেভিড জিজ্ঞাসা করে জেমস কোথায়, কিন্তু তারা দুইজনে কিছু বলে না। তারা দুজন কিছুক্ষণ রেস্ট নেয়। তখন কিম পিটারকে নিজের কাহিনী বলে। আসলে কিম সৌদিতে কাজ করত এবং অনেক টাকা পয়সা উপার্জন করেছিল, কিন্তু হঠাৎ করে তার স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। তার স্ত্রী তাকে বলেছিল, বাকি যে টাকা আছে তা নিয়ে একটি ট্যাক্সি কিনে ফেলো, যাতে পরে যদি তুমি কিছু না করতে পারো তাহলে তুমি যেন ট্যাক্সি চালিয়ে নিজের খরচ চালাতে পারো। আমি ট্যাক্সিটা না কিনে আমার স্ত্রীকে চিকিৎসা করাতে পারতাম, কিন্তু আমি এবং আমার স্ত্রী দুজনেই বুঝে গিয়েছিলাম যে কোনো চিকিৎসাই তাকে সুস্থ করাতে পারবে না। এরপর তার স্ত্রী মারা যায়। সে এবং তার ছোট্ট মেয়ে ইয়নজং একা হয়ে যায়। এরপর থেকে সে প্রতি রাতে নেশা পান করা শুরু করে। একদিন রাতে চোখ খুলে দেখে তার ছোট্ট মেয়ে ইয়নজং তার মায়ের জামা ধরে কান্না করছে। এরপর সে বুঝতে পারে তার মেয়ের কাছে সে ছাড়া আর কেউ নেই। ওই দিনের পর থেকে কিম সব নেশা পানি বন্ধ করে দেয়, আর তখন প্রতিজ্ঞা করে, আমি এখন আমার মেয়েকে ছাড়া আর কিছুই চিন্তা করতে পারবো না। আমি শুধু ওকে খুশি রাখতে চাই। যাই হয়ে যাক না কেন আমার মেয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরের দিন সকালে কিম লুকিয়ে চলে যেতে চায়। তখন তাকে ডেভিড দেখে ফেলে। ডেভিড তাকে একটি গাড়ির নাম্বার প্লেট দিয়ে দেয়, কারণ সবাই কিমের ট্যাক্সি চিনে ফেলেছে। এর জন্য ডেভিড সিরিয়াল অনুযায়ী শহরের একটি নাম্বার প্লেট তাকে দিয়ে দেয়, যেন সে সুরক্ষিতভাবে সিউল শহরে যেতে পারে। এরপর ডেভিড তাকে কিছু টাকা দিয়ে বলে এটা পিটার দিয়েছিল, কিন্তু কিম টাকা নিতে চায় না। এরপর ডেভিড জোর করে তাকে টাকাগুলো দিয়ে দেয়। কিম ফিরে যাওয়ার সময় তার মেয়ের জন্য জুতা কিনে এবং একটি রেস্টুরেন্টে খেতে যায়, যে বাইরে থেকে মানুষজন এসে জোয়ান জুতে দাঙ্গা করছে, মানে ঝামেলা করছে। এর মানে হচ্ছে সমস্ত ঘটনা মিথ্যা প্রচার করা হচ্ছিল টিভিতে, যা দেখে কিম প্রচণ্ড রেগে যায় এবং তার খুবই খারাপ লাগে। সে তারপর সিউলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় তার ভেতরের মানুষত্ব জেগে ওঠে। তাই সে আবারও জীবনযুদ্ধে ফেরত যেতে থাকে পিটার এবং বাকি সবাইকে সাহায্য করার জন্য। এর আগে কিম তার মেয়েকে ফোন করে বলে সে খুবই তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবে। এরপর কিম ট্যাক্সি নিয়ে সোজা ডেভিডের বাড়িতে চলে যায়। সেখানে ডেভিডের স্ত্রী বলে সবাই হাসপাতালে গিয়েছে। কিম হাসপাতালে গিয়ে দেখে সবাই খুবই গুরুতরভাবে আহত। সেখানে জেমসের লাশ দেখা যায়, মানে হচ্ছে ক্যামেরা না দেওয়ার কারণে তারা জেমসকে মেরে ফেলেছে। তখন কিম পিটারকে বলে এইসব কিছু রেকর্ড করে নাও, কারণ তুমি পারো দুনিয়াকে সব সত্যটা জানাতে। এরপর তারা হসপিটালের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেখানে তারা দেখে কোরিয়ান আর্মি কিভাবে মানুষকে নির্মমভাবে মারছে। সব ট্যাক্সি ড্রাইভার নিজেদের ট্যাক্সি আহত লোকেদের জন্য ব্যবহার করছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। যারা আহত হয়েছিল তারা তো আন্দোলনকারী ছিল না, তারা শুধু অন্য আহত ব্যক্তিদের নিয়ে এসেছিল, কিন্তু সেনাবাহিনীরা তাদেরকেও গুলি করে। এরপর কিম এবং পিটার ট্যাক্সি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কারণ এখন দুনিয়াকে সমস্ত সত্যটা জানানোর প্রয়োজন। রাস্তায় তাদের সামনে চেকপোস্ট পড়ে। সেখানে একজন সেনাবাহিনীর লোক এসে গাড়ি চেক করছিল। তখন সে পুরনো নাম্বার প্লেট গাড়ির ডিক্কিতে দেখতে পায়, কিন্তু সেই সেনাবাহিনীর লোকটি তার সাথীদেরকে বলে না, আর তাদেরকে বলে কোনো সমস্যা নেই, তাদেরকে যেতে দাও। তখন অন্য একজন সেনাবাহিনীর লোক এসে বলে এইমাত্র খবর এসেছে কোনো ফরেনারকে যেতে দেওয়া যাবে না। তখন কিম পিটারকে বাঁচানোর জন্য খুব স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চায়। তখন সেনাবাহিনীরা তাকে গাড়ি নিয়ে পিছু করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ডেভিড এবং অন্য সকল ট্যাক্সি ড্রাইভাররা ট্যাক্সি নিয়ে চলে আসে কিমকে সাহায্য করার জন্য। এই লড়াইয়ে সব ট্যাক্সি ড্রাইভার নিজেদের জীবন দিয়ে দেয়, শুধুমাত্র দুনিয়াটাকে সত্যটা জানানোর জন্য। সেনাবাহিনীর হাত থেকে বাঁচিয়ে সিউলের এয়ারপোর্ট পর্যন্ত তাকে পৌঁছে দেয়, কিন্তু সেখানে অন্য একজন সিকিউরিটি অফিসার এটা খোঁজ নিয়ে জানতে পারে পিটারের ফ্লাইট সকাল 10টায়। এতে তারা পিটারকে ধরে ফেলতে পারবে, কিন্তু এয়ারপোর্টে পৌঁছে পিটার তার ফ্লাইট চেঞ্জ করে নেয় যেন সে তাড়াতাড়ি জাপানে পৌঁছাতে পারে। কিন্তু যাওয়ার আগে পিটার কিমের ফোন নাম্বার এবং ঠিকানা নিয়ে নেয় যেন সে ফেরত এসে কিমের ট্যাক্সি মেরামত করে দিতে পারে। আমরা এখানে দেখতে পাই তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়।
এরপর কিম পিটারের ডায়েরিতে সব তথ্য দিয়ে দেয়। এরপর তারা একে অপরকে বিদায় দিয়ে দেয়। কিম তার নিজের বাড়িতে ফেরত আসে আর তার মেয়ের সাথে দেখা করে। অপরদিকে পিটার জাপানে পৌঁছে এই রেকর্ডিং তার সহকারীদেরকে দিয়ে দেয়, যার কারণে সব সত্যটা সারা দুনিয়া জেনে ফেলে। কিছুদিন পর আবারও সাউথ কোরিয়াতে ফিরে আসে। সে কিমের খোঁজ করতে থাকে। কিম যে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছিল সেই জায়গায় কিম নামে কেউ ছিল না। কিম তার নাম এবং নাম্বার ভুল দিয়েছিল, তার মানে সে সাহায্য করে তার নাম না বলেই চলে গেছে। এরপর সাল 2003-এ একটি কনফারেন্সে সবাইকে বলছিল সে 1980 সালে কি দেখেছিল এবং তাকে একজন বাহাদুর ট্যাক্সি ড্রাইভার কিভাবে সাহায্য করেছিল। সে বলে, আমি তার সাথে আবারও দেখা করতে চাই, আশা করি আমাদের একদিন দেখা হবে। এই খবর কিম পেপারে দেখে বলে, আমিও তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মনে হয় আমি শুধু তোমাকে পেপারেই দেখতে পাবো। এই জায়গায় মুভিটি শেষ হয়ে যায়। এরপর আমরা আসল পিটারকে দেখতে পাই, যেখানে একটি ফুটেজ ছিল। সেখানে পিটার বলেছিল, আমি কিমের সাথে দেখা করতে চাই এবং তার সাথে পুরো শহর ঘুরে দেখতে চাই। এখন প্রশ্ন হলো, জুয়াংজু শহরে কেন আন্দোলন হচ্ছিল? আসলে জুয়াংজু বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো পড়ানো হচ্ছিল না, তাই ছাত্ররা আন্দোলন করছিল। কিন্তু সেই দেশের সরকার না বুঝেই সেখানে মার্শাল ল চালু করে দেয়। এই লয়ের মতে মিলিটারি সেখানে যা খুশি তাই করতে পারে। এর জন্য মিলিটারি সবাইকে মারা শুরু করে দেয়, যার কারণে পুরো শহরে কারফিউ চালু হয়ে যায়। এই ঘটনা থামার কোনো নামই ছিল না। এক কথায় জুয়াংজুর লোকেরা চাচ্ছিল সবাইকে জানাতে, কিন্তু মিলিটারিরা এই তথ্য চাপা দিয়ে সবাইকে জানাচ্ছিল যে জুয়াংজুয়ের লোকেরা মিলিটারির উপরেই হামলা করেছে এবং অনেক মিলিটারি মারা গিয়েছে। কিন্তু আসলে এর উল্টোটা হয়েছিল। সেই মুহূর্তে পিটার কিমের ট্যাক্সিতে করে সেই শহরে যায় এবং সমস্ত ঘটনা রেকর্ড করে। অনেক বিপদ পাড়ি দিয়ে ফেরত আসে এবং সমস্ত ঘটনা টেলিকাস্ট করে দেয়। কিন্তু মাঝ রাস্তায় কিম এবং পিটারের বন্ধুত্বের বিদায় ঘটে। কিন্তু বিদায় দেওয়ার সময় নিজের নাম ঠিকানা সবই ভুল দেয়, যার কারণে পিটার কিমকে খুঁজে পায় না। 2016-তে পিটার মারা যায় এবং ইতিহাসে এই কাহিনী হিস্ট্রিক্যাল মিস্ট্রি হয়ে থেকে যায়। ট্যাক্সি ড্রাইভার আসলে কে ছিল? এই মুভিটি একটি সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এটি একটি অসাধারণ মুভি, কিন্তু খুবই গভীর ছাপ ফেলে যায়। আশা করি মুভির গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়েছে। আমি ধন্যবাদ জানাবো এমডি মাসুম ভাইকে, যিনি এই ট্যাক্সি ড্রাইভার মুভিটি সাজেস্ট করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিবেন, যাতে করে এরকম আরও অনেক সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।